নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীকে দেখেছি, একই বলে ফেললেন হেভিওয়েট বিজেপি নেতা। কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মোদীর, শুভেন্দু নিশানায় মমতা। নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে সিবিআই, নজরে এই তৃণমূল নেতা। কাশ্মীরে হামলাকারী জঙ্গি আসলে পাক সেনার সদস্য, পরিচয় ফাঁস হতেই তোলপাড় বিশ্ব। কাকে ধমকি দিচ্ছেন? একটা অগ্নি পাইপ ফেললে পুরো শহর ধূলিসাৎ হয়ে যাবে, পাকিস্তানকে হুঁশিয়ারি ডিজি বক্সির। ফের তপ্ত শামসেরগঞ্জ, কোচিং সেন্টার লক্ষ্য করে বোমা, আক্রান্ত শৈশব। 2000 কোটি টাকা বকেয়া মেটাচ্ছে না রাজ্য, পুলিশকে চিঠি দিল সিআরপিএফ। গুজরাটে বাংলাদেশি সন্দেহে পুলিশের জালে এবার বাংলার 3 দিদিকে বলতে অভিযোগ। এবার আসছে বিস্তারিত খবরে। কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই সেই দেশের বিরুদ্ধে প্রতিশোধের আগুন তৈরি হয়েছে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে। সকলেই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক বলে দাবি করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কারোর কুশপুত্তলিকা দাহ করা তিনি সমর্থন করেন না বলেই জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী যেভাবে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছেন তা নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, কারোর কুশপুত্তলিকা দাহ করা এটা সাধারণভাবে আমরা করি না, কিন্তু পশ্চিমবঙ্গের এক মন্ত্রীকে দেখেছি মোদিজির কুশপুত্তলিকা দাহ করতে। এটা ঠিক বলে মনে করি না। একটা দেশ অপরাধ করেছে, তাকে সাজা দেওয়া উচিত। গোটা ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়বাজারে মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ মেছুয়া বাজারে 6তলা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে হোটেলের প্রতিটি ফ্লোরে। আচমকা আগুনে হোটেলের ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। আতঙ্কিত মানুষজন মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে জানালার পাশে দাঁড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকেন। আতঙ্কে অনেকে ছাদেও উঠে যান। পরে দমকল বাহিনী এবং হাইড্রোলিক ল্যাডার এনে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। পুলিশ সূত্রে খবর, অন্তত 25 জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরেই একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। স্থানীয় সূত্রে খবর, দমকল বাহিনী পৌঁছালেও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনতে 5 ঘন্টা সময় লেগে যায়। ততক্ষণে হোটেলের ভেতর যেন অগ্নিপুরী। দীর্ঘক্ষণ হোটেলের ঘরে দমবন্ধ অবস্থায় আটকে থাকার জেরেই মৃতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতা মেডিকেল কলেজের এনআরএস এবং আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসতেই হোটেলের রুমগুলিতে ঢোকেন দমকলের কর্মীরা। এরপরেই বিভিন্ন ফ্লোরের ঘর থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। দেহগুলি আজ ময়না তদন্ত হবে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কলকাতার মেয়র খোদ ফিরহাদ হাকিম জানিয়েছেন, কিভাবে অগ্নিকাণ্ড, হোটেলে আদেও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হবে। মঙ্গলবার রাত্রে ঘটনাস্থলে পৌঁছেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। তিনি জানান, পলাতক হোটেলের মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে বাকি বিষয়গুলি। সেই জন্য গঠন করা হয়েছে সিটো। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গেই নাম জড়িয়েছে শাসক দলের একাধিক প্রভাবশালী। এই দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়েছে এবং এর সঙ্গে কতজন জড়িত, এই নিয়ে এখনো তদন্ত করছেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রের তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষও। ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। তাকে জেরা করে বিভাস অধিকারী নামে এক তৃণমূল নেতার কথা জানতে পেরেছিলেন তদন্তকারীরা। তার মাধ্যমে অনেককে চাকরি দেওয়ার অভিযোগও উঠেছিল। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এর আগেও বিভাসকে একাধিকবার তলব করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দপ্তরে তলব করে জেরা করা হয়। এবার ফের একবার তাকে ডাকা হলো। মঙ্গলবার সকাল 11টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে নিউ টাউনের সিবিআই দপ্তরে যান এই তৃণমূল নেতা। সূত্র মারফত এমনই খবর। এদিন সিবিআই দপ্তরে প্রবেশ করার সময় বিভাসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নিয়োগ মামলা বিষয়ক কিছু তথ্য সিবিআই চেয়েছিল, সেগুলো জমা করতেই এসেছি। সূত্র মারফত খবর, বিভাসের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, এইসব বিষয়ে তাকে সিবিআই গোয়েন্দারা জেরা করবেন বলে খবর। এর আগে এই তৃণমূল নেতাকে একাধিকবার জেরা করার পাশাপাশি তদন্তকারীরা তার বাড়ি থেকেও একাধিক নথিও বাজেয়াপ্ত করেছিল। উল্লেখ্য, বাংলার হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম হলো নিয়োগ দুর্নীতি মামলা। নাম জড়িয়েছে বহু হেভিওয়েটের। গ্রেপ্তারের সংখ্যাও একাধিক। তবে এবার এই মামলাতে তৃণমূল নেতাকে জেরা করলেন গোয়েন্দারা।
সেখান থেকেই এই মামলার নয়া কোনো তথ্য উঠে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। নিরীহ পর্যটকদের খুন করেছিল হামলাকারীরা। 26 জনের রক্তে ভিজেছে মিনি সুইজারল্যান্ড বৈশরণের মাটি। বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবার সহ নানান মহল থেকে এই দাবি উঠে এসেছে। কাশ্মীরের বুকে জঙ্গি হামলার পিছনে রয়েছে পাক যোগ। ভারতের তরফ থেকে শুরু থেকেই এই অভিযোগ আনা হচ্ছে। কেন্দ্রের একের পর এক পদক্ষেপে চাপ বাড়ছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে সামনে এলো এক ভয়ানক ছবি। এই জঙ্গি হামলার নেপথ্যে থাকা অন্যতম জঙ্গি হাসিম আগে পাকিস্তানের স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিলেন। বর্তমানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অপারেটিভ। এই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসিমকে জম্মু কাশ্মীরে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট টাস্ক দিয়ে। নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় এমন মানুষদের খুন করতে তাকে ভূস্বর্গে পাঠানো হয়েছে বলে খবর। রিপোর্ট বলছে, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানি সেনা এবং আইএসআই এর সরাসরি প্রভাব রয়েছে বলে তদন্তে পরিষ্কার হয়েছে। জানা যাচ্ছে, পাক সেনার বিশেষ সার্ভিস গ্রুপের প্যারা কমান্ডো উচ্চ প্রশিক্ষিত একজন জওয়ান। গোপন অপারেশনের জন্য তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। কৌশলগত পরিকল্পনা তৈরি, শারীরিক মানসিক কষ্ট সহ্য করা, খালি হাতে লড়াই থেকে আধুনিক নানান অস্ত্র ব্যবহার, সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গত মঙ্গলবারের জঙ্গি হামলার পর 15 জন কাশ্মীরিকে ধরেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তদন্তে জানা গিয়েছে, পাক জঙ্গিদের সঙ্গে এদের যোগাযোগ ছিল। এরাই আনুষঙ্গিক নানান সাহায্য করেছে। তাদের জেরা করে হাসিমের খোঁজ পাওয়া গিয়েছে বলেই খবর। পাকিস্তানে একটা অগ্নি 5 ফেলে দিলে গোটা শহর ধূলিসাৎ হয়ে যাবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনার আবহে হুঙ্কার ছড়ালেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার নেপথ্যে সরাসরি পাকিস্তানের হাত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। এদিকে চাপের মুখে পাকিস্তানের দিক থেকে পরমাণু হুমকি এসেছে। সেই প্রসঙ্গে চাঁচা ছোলা ভাষায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেন, পরমাণু ধমকি দেওয়া খুব সহজ, কিন্তু তা করা খুব কঠিন। এমন নয় যে শুধু পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, 180-র কাছাকাছি পরমাণু অস্ত্র আছে আমাদের কাছেও। পাকিস্তানে একটা অগ্নি 5 ফেলে দিলে গোটা শহর ধূলিসাৎ হয়ে যাবে। কাকে ধমকি দিচ্ছেন? কাদের বোকা বানাচ্ছেন? কখনো মরুভূমিতে ধুলোর ঝড় তুলেছে ট্যাঙ্ক, কখনো আরব সাগর থেকে ছোড়া ব্রহ্মসের গর্জন কাঁপিয়ে দিয়েছে আকাশ। পেহেলগাঁওয়ের হত্যালীলার প্রতিশোধ নিতে প্রস্তুত সেনা, নৌসেনা, বায়ুসেনা। হামলার 7 দিন পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি জঙ্গিরা। তবে তাদের খোঁজ কাশ্মীরের কোনায় কোনায় চলছে চিরুনি তল্লাশি। ঘন জঙ্গল থেকে দুর্গম পার্বত্য এলাকা তন্ন তন্ন করে খুঁজছে সেনা, আধা সেনা, পুলিশ। রাস্তাঘাটে চলছে নাকা চেকিং এবং কড়া নজরদারি। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন সেনার 3 বাহিনীর প্রধান। সূত্রের খবর, বৈঠকে 3 বাহিনীর পেশাগত দক্ষতার পূর্ণ আস্থা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদকে কড়া জবাব দেওয়া আমাদের রাষ্ট্রীয় সংকল্প। এদিন জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও ছিলেন। উপস্থিত ছিলেন বিএসএফ, এনএসজি, অসম রাইফেলস, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এর শীর্ষকর্তারা। এই তৎপরতার মধ্যেই দেশবাসীর প্রশ্ন, পাকিস্তানকে কবে জবাব দেবে মোদী সরকার? কখন? কিভাবে? মুর্শিদাবাদ কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আক্রান্ত 2। ফের বোমাবাজিতে আক্রান্ত শৈশব। ঘটনাস্থলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। বুধবার সকালে 3 পাকুড়িয়া দেবীদাসপুর গ্রামে হঠাৎ করে এলাকার এক কোচিং সেন্টারের সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল। অভিযোগ, বেশ কয়েকজনকে গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনে বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টারে থাকা 2 কিশোর কিশোরী আক্রান্ত হয়। বোমা স্প্লিন্টার ছিটকে এসে গায়ে লাগে তাদের। তারপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচিং সেন্টারের শিক্ষকের অভিযোগ, কোচিং এর পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল, সেখানেই ভাঙচুর চলে। তারপরে হঠাৎ করে এক দুষ্কৃতী এসে কোচিং সেন্টারে বোমা ছোড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শামসেরগঞ্জ থানার পুলিশ। গত কয়েক সপ্তাহে মারাত্মকভাবে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। একাধিক বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর, লুটপাট। ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন চলছিল তা বিধ্বংসী আকার নেয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি সহ একাধিক এলাকায়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। তারপর থেকেই পরিস্থিতি ছিল থমথমে। তার মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য সিআরপিএফ মোতায়েন থাকে। সেজন্য বাহিনীকে খরচ দিতে হয় রাজ্য সরকারকে। তবে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার সিআরপিএফ এর সেই বকেয়া মেটায়নি বলে অভিযোগ করা হলো।
দাবি করা হয়েছে বর্তমানে বকেয়ার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 2094 কোটি টাকা। এমন অবস্থায় বকেয়া টাকা চেয়ে রাজ্য পুলিশ ডিরেক্টরকে চিঠি দিল কেন্দ্রীয় বাহিনী। সাধারণত যে সমস্ত এলাকায় কড়া নিরাপত্তার প্রয়োজন হয় সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে থাকে, যার মধ্যে জঙ্গলমহল, বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অনেক সময় রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত ডিউটিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া ভোটের সময় বাহিনীর সদস্যরা ডিউটি করে থাকেন, তার জন্য নির্দিষ্ট অর্থ দিতে হয় রাজ্য সরকারকে। সাধারণত প্রতি মাসে 6 মাস অন্তর অন্তর রাজ্য সরকারকে বকেয়া বিল পাঠিয়ে থাকে কেন্দ্রীয় বাহিনী। যদিও দীর্ঘদিনের বকেয়া থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বাহিনী তুলে নেয় না। সাধারণত সিআরপিএফ এর পাঠানো বিল পুলিশ ডিরেক্টরের কাছে পাঠানো হয়, পরে ডিরেক্টরেটের কাছে তরফে বিল পাঠানো হয় নবান্নের অর্থ দপ্তরে। সেখান থেকে টাকা ছাড়লেই তবেই সেই বকেয়া মিটিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে গত কয়েক বছর ধরে সিআরপিএফ একের পর এক বিল পাঠিয়ে গেলেও তা মেটায়নি রাজ্য সরকার, যার ফলে বকেয়া জমতে জমতে কার্যত পাহাড় হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বারবার রাজ্য সরকারের কাছে অভিযোগ করা হয়েছে, তারপরেও সেই অর্থ মেটাতে তৎপর হচ্ছে না সরকার। আধিকারিকরা জানিয়েছেন নির্দিষ্ট সময়ে টাকা না মেটালে জরিমানা পর্যন্ত করা হয়। কেন্দ্রীয় বাহিনীর দাবি অধিকাংশ রাজ্যে এই টাকা মেটালেও বাংলার সরকার এই টাকা মেটাচ্ছে না। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বকেয়া টাকা মেটানোর বিষয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে বকেয়ার কিছু অংশ যাতে মেটানো যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। দ্রুত তা মিটিয়ে নেওয়া হবে বলে মনে করছেন আধিকারিকরা। সুরাটে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার 3 যুবক। বীরভূমের 2 এবং পূর্ব বর্ধমানের 1 দিদিকে বলতে ফোন করে অভিযোগ পরিবারের। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানি ও বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার ফলে বাংলাদেশি সন্দেহে গত শনিবার ভোরে বাংলার 3 যুবক আটক গুজরাটের পুলিশের হাতে। 2 যুবকের বাড়ি বীরভূমে এবং 1 যুবকের বাড়ি পূর্ব বর্ধমান। বীরভূম জেলার লাভপুর থানার কুসুমগড়িয়া গ্রামের 2 যুবকের নাম সুলতান মল্লিক এবং শেখ আতাউর রহমান এবং পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার খড়দত্ত পাড়ার যুবকের নাম কামারুজ্জাহান মল্লিক। এই 3 জনের সম্পর্কে মামা ভাগ্নে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে সুলতান মল্লিক এবং শেখ আতাউর দীর্ঘ 8 বছর গুজরাটের সুরাটে রামনগরে কাপড়ের কারখানায় কাজ করেছেন এবং বর্ধমান জেলার কামারুজ্জামান মল্লিক গত 1 বছর ধরে কাজ করে। তার ফলে দীর্ঘদিন ধরে সেখানেই পেশা সূত্রে রয়েছে। গত শনিবার ভোর রাতে গুজরাট পুলিশ গিয়ে তাদের 3 জনকে আটক করে নিয়ে যায়। গত 4 দিন আটক করে রাখার পরেও গুজরাট পুলিশ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। সমস্ত নথি গুজরাট পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে পরিবারের তরফে জানা যায়। শেষমেশ দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকের পরিবার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।